নমস্কার, শুভ সকাল। স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো বরাবরের মতো রবিবারে আমি এসেছি। তো যদিও আমাদের এই লাইভ আড্ডাটা ভীষণ অনিয়মিত হয়ে পড়েছে এখন। তো প্রথম কথা যে সপ্তাহে একদিনই আমার অফিস ছুটি থাকে। তো তাও মাঝে কিছু কবিতা উৎসব হচ্ছে চারিদিকে, এখন শীতকাল। তো সেখানে কিছু সব কলকাতা, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়া থেকে ডাক আসে, সেখানে যেতেই হয়। তো না যাবো না বললেও কয়েকটা জায়গায় তো যেতে হয়। তো যাই হোক, আমাদের এটা চলবে, তবে খুব একটু অনিয়মিত হবে, কোনো সপ্তাহে হয়তো বাদ যাবে। তো আমাদের সঙ্গে রয়েছেন আর আজকে এক বিশেষ অতিথি, আপনাদের সকলেই পরিচিত, আমাদের চেনেন, যে স্বাতী রায়চৌধুরী মহাশয়া, এবং তিনি একজন খুবই বিশিষ্ট কবি এবং গল্পকার। তো স্বাতীজি, আমাদের সাহিত্য আড্ডায় আপনাদের স্বাগত। নমস্কার। লাইভে যারা উপস্থিত আছেন সকলকে আমার শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, বরাবরের মতো আমরা যেই প্রশ্ন প্রত্যেক অতিথিকে করি, যে আপনার শৈশবের কথা একটু বলুন। শৈশব আমার জন্ম দুর্গাপুরেই, শৈশবও দুর্গাপুরেই আমার, মানে শৈশব কেন, শৈশব কৈশোর সবটাই দুর্গাপুরে। আমার পড়াশোনা এখান থেকেই, এখানকার স্কুলে, মানে ডিএসপির যে স্কুল আর কি। তারপরে আমি আমার কলেজ হচ্ছে বাঁকুড়া খ্রিস্টান কলেজ, ওখানে আমি ইকোনমিক্স অনার্স নিয়ে পড়ি। পরবর্তীকালে আমি বর্ধমান ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে এমএ করি। আচ্ছা, লেখালেখিতে কিভাবে এলেন বলুন। হ্যাঁ, লেখালেখি মানে আমার লেখালেখি সূত্রপাত আমার স্কুল জীবনে। মানে স্কুল জীবনে যখন আমি স্কুলে পড়তাম, এই জিনিসটা মানে লেখালেখির প্রতি যে আগ্রহ, এটা কিন্তু আমার বাবা আমাকে প্রচণ্ডভাবে অনুপ্রাণিত করতেন, কারণ আমার বাবা নিজে লিখতেন। আচ্ছা। তো বাবা লিখতেন, বাবা যে সময় ছিলেন আর কি ডিএসপিতে, তো সেই সময় একটা সেফটি ড্রামা কম্পিটিশন হতো। তো প্রথমে স্টোরির উপরে ব্যাপারটা শুরু হয়েছিল, তো সেখানে লিখে বাবা প্রথম হন। তারপরে ডিএসপি ওটা মঞ্চস্থ করার কথা ভাবে আর কি, পুরো ডিএসপি কোন ডিপার্টমেন্টে? ডিএসপি তো বাবা মার্চেন্ট মিলে ছিলেন। আচ্ছা আচ্ছা, বাহ। তো ডিএসপি তখন বলে যে না, আমরা তখন কি টাউনশিপে ছিলেন? আমরা তখন টাউনশিপে ছিলাম। আচ্ছা। তো ডিএসপি তখন বলে যে আমরা তাহলে এগুলোকে মঞ্চস্থ করতে পারি, শুধু স্টোরি বা ড্রামা হিসেবে এটা না করে মঞ্চস্থ করতে পারি। তো ডিএসপিটা শুরু করার পরে আমাদের নাটকের গ্রুপ গড়ে ওঠে। আমাদের বাড়ি ছিল ওয়ার্কশপ, আমাদের গ্রুপের নাম ছিল সংকেত। ঠিক আছে। তো বাবা সেই নাটকের গ্রুপ তৈরি করলেন, বাবা সেখানে মানে স্টোরি, স্ক্রিন প্লে, ডিরেকশন সব বাবার। তো সেগুলো মঞ্চস্থ হতো এবং বাবা প্রত্যেকবারই প্রাইজ পেতেন। শুধু তাই না, বাবা ভিলাইতে গেছিলেন। তো এই বাবার ইনস্পিরেশনই আমার লেখা। বাবা আমাকে খালি বলতে, আমি তাই ভাবি যে টাউনশিপে একসময় এইসবগুলো খুব ভীষণ প্রচন্ড। আমার মনে আছে প্রতিটি পাড়ায় রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী হতো, নাটক হতো, সেই সবগুলো ভীষণ সুন্দর একটা পরিবেশ ছিল, ভীষণ সুন্দর। তো সেই মানে ছোট থেকে দেখেছি, বাড়িতে রিহার্সাল হচ্ছে, সে হচ্ছে, এবং আমি মানে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এটার সাথে। তো তখন বাবা বললেন যে তুমি লেখো, তুমি কেন লিখছো না? তো স্কুলে পড়ার সময় তো প্রথমে আমাকে বাবা বললো যে ঠিক আছে, তুমি ডায়েরি লেখা দিয়ে শুরু করো। ডায়েরি লেখা দিয়ে শুরু হয় আমাদেরও তাই। একদমই। তো ডায়েরি লেখা দিয়ে শুরু করলাম। তারপর বাবা বললো ম্যাগাজিনের জন্য লেখো। তো তখন ছোট ছোট 2-1টা গল্প লিখেছি, খুব যে বেশি লিখেছি তা না। মানে স্কুলের ম্যাগাজিন? এটা স্কুলের ম্যাগাজিন, অন্য কোথাও না, স্কুল ম্যাগাজিনে। তারপরে তো যাই হোক, জীবনে অনেকগুলো বছর পড়াশোনা মুক্তমুখে পেরিয়ে গেল। পরবর্তীকালে আমার লেখার যে সেকেন্ড ফেজটা আসলো, সেটা হচ্ছে আমার মেয়ের জন্মের প্রায় সাথে সাথে। এবং এটা আমি শুরু করলাম কবিতা দিয়ে। মানে এই আমার প্রথম কবিতা লেখা, যার জন্য আমি বলি আমার 2 সন্তান, এক সৃজিতা আরেক কবিতা। তো তখন থেকে আমার কবিতার প্রতি ভালোবাসা এবং কবিতা লিখতে শুরু করে, এবং তারপর থেকে তো কবিতা, তারপরে গল্প, উপন্যাস, অনেক কিছুই লিখেছি। চলছে। শুনি আপনার কবিতা, শুনি। আচ্ছা। ওনার সম্প্রতি 2টো বই, 4টে বই প্রকাশিত হয়েছে। এই একটি বই, এটা গত বছর না? এটা হয়েছে গত বছর। এটা হচ্ছে অনু কবিতার একটি সংকলন। আচ্ছা। ওই জন্য নাম দিয়েছি অনুচারিত। এটা তার আগের বার হয়েছে। আচ্ছা, উত্তরের জানালা। আচ্ছা, বাহ। এছাড়া আরো 2টি বই আছে, সেই 2টি আমি আর আনিনি, এত তো আনা সম্ভব না। আর একটা আছে আমার উল্কা, সেটা হয়েছে 2019-এ। আচ্ছা। আর না, ওটা 2020-তে, আর 2019-এ হচ্ছে ফিরে দেখা। আচ্ছা। তো এই 4টে বই আমার মুদ্রিত হয়েছে। আরেকটি হিন্দিতে বেরিয়েছে, সেটা পিডিএফ আকারে। মানে আমি হিন্দিও লিখি, হিন্দি কবিতাও লিখি, ইংলিশও লিখি। তো হিন্দিটা পিডিএফ আকারে বেরিয়েছে, ওটার নাম হচ্ছে কাশমাকাশ। বাহ,
কাশ্মীর ভালো তো, হ্যাঁ খুব সুন্দর। না, হিন্দিটা কি আপনি জানতেন? মানে হ্যাঁ। হিন্দি আমরা শিখেছিলাম সেই ভাষা যেটা স্কুলে শেখানো হয়, মানে এমনি কি পড়াশুনোও কি হিন্দিতে না, একদমই না, পড়াশোনা পুরোপুরি বাংলা। আমার হিন্দি হচ্ছে স্কুলে যখন আমরা পড়তাম, আপনিও হয়তো জানেন যে আপনিও পড়েছেন, আমরাও পড়েছি একটা লেভেলে। পরবর্তীকালে মেয়েকে পড়াতে গিয়ে হিন্দি শিখলাম। বাহ, যেহেতু মেয়েকে আমিই পড়াতাম, তো আমি নিজে অক্ষরগুলো খুব ভালো করে শিখেছি এবং সেগুলো লেখা অভ্যেস করেছি এবং তারপরে মেয়েকে পড়িয়েছি। তো তখনই আমার হিন্দির চর্চাটা, এবং তারপরে আমার হিন্দি কবিতা লেখা। তবে হিন্দি কবিতা লেখার প্রতি আগ্রহটা আমার যেটা হয়েছে সেটা কিন্তু অনেক ছোটবেলাতেই ছিল, যদিও তখন লিখিনি। সেটা হচ্ছে আমি শের শায়রি পড়তাম। আচ্ছা, আমার বাবা আমাকে বইমেলা থেকে একটি শের শায়রি কিনে দিয়েছিলেন। সেটা কি হিন্দিতে না বাংলাতে? না, ওটা বাংলাতে লেখা ছিল, বাংলাতে কবিতাগুলো কিন্তু বাংলাতে লেখা ছিল। আচ্ছা, তো সেটা পড়ে আমার ওই মানে হিন্দি কবিতা, মানে বিশেষ করে শায়েরির প্রতি আমার একটা। আপনার কি মনে আছে হিন্দি কিছু শায়রি আমি শুনতে চাই, খুব আগ্রহ লাগছে, কারণ আমরা তো বাংলা ইংরেজি কবিতা এইসব মনে না, আমার এখানেই আছে, আমি এখান থেকে দেখে বলে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে শুনি একটা হিন্দি দিয়ে শুরু করবো। হ্যাঁ, শুরু করি, ঠিক আছে। তাহলে তো আপনি বিভিন্ন দিল্লিতে যে সংসদের বই টই বেরোয় সেখানে পাঠাতে পারেন তো, বা মানে আমি কি বলতে চাইছি যে সর্বভারতীয় ন্যাশনাল লেভেলে যেসব বই টই হ্যাঁ, সেটা তো করতে পারি। এখন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট আমার পিডিএফ আকারে বেরোলো তো, এবার সেই সব জায়গায় কিভাবে যোগাযোগ করতে আমি ঠিক জানি না। তারপরে ধরুন যদি কোথাও কিছু বানান টানান ভুল থাকে, এই জন্য আমি চাইছি সেখানে পাঠানোর আগে আরো কোনো স্পেশালিস্ট কাউকে দিয়ে, যদি, কারণ হিন্দিটা তো আমার মাতৃভাষা নয়, আমার বানান ভুল থাকতেই পারে। তো তার জন্য সেই সব জায়গায় যাওয়ার আগে আমি চাইছি কোনো স্পেশালিস্টকে দিয়ে আমি বানান টানানগুলো চেক করিয়ে নেব। এটা ঠিক ঠিক, একদম ঠিক। নমস্কার, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। তো আপনারা দেখছেন যে আমাদের সঙ্গে রয়েছেন স্বাতী রায়চৌধুরী মহাশয়। তো উনি তো ভীষণ ভালো একজন কবি এবং হিন্দিতে লিখছেন, ইংরেজিতেও কবিতা লিখছেন। শুনুন। আচ্ছা, এই কবিতাটার নাম হচ্ছে আব রাহা নেহি জাতা। এই কবিতাটা ভীষণ প্রাসঙ্গিক। এখন যা বর্তমান অবস্থা চলছে, সামাজিক রাজনৈতিক অবস্থা আমাদের দেশে, প্রতিবেশী দেশে, তো এইসব দেখার পরে মন ভীষণ ভারাক্রান্ত হয়ে যায়। তো এই কবিতাটা তার উপরই। কবিতাটির নাম হচ্ছে আব রাহা নেহি জাতা। और कितने दूर चलने के बाद आएगी मंजिल, अब राह नहीं जाता। और कितने आंसू के दरिया छानने पर मिलेगी मोती, अब राह नहीं जाता। कितने और मौत के अलम से गुजर कर सुकून मिलेगी, अब राह नहीं जाता। और कितना सब्र तुझे चाहिए जिंदगी, इतना सब्र तो मौत भी नहीं मांगती। ना जाने कौन आ जाए पहले, सुकून का एक लम्हा या मौत, जिंदगी सचमुच अब रहा नहीं जाता। বাহ, খুব সুন্দর। আমরা সত্যি, আমার তো হিন্দিটা খুব ভালো লাগে। আপনার কথা শুনে আমারও মনে হচ্ছে একটু চর্চা করা উচিত। বিশেষ করে গুলজারের আমি মাঝে মাঝে শুনি, গুলজারের শুনি, মির্জা গালিবের অনেকে করে, সেগুলো শুনি টুনি। মির্জা গালিবের একটা বইও আছে বাংলায়, আমি বইমেলাতেই কিনেছিলাম। বাহ, তো এটা আপনার থেকে শেখা গেল যে আমার ইচ্ছে রইল, দেখি এবার কবিতা শুনি। নিশ্চয়ই। আচ্ছা আচ্ছা, কবিতা তাহলে আমি এই বইগুলোতে আমার বেরিয়েছে আর কি, বিভিন্ন সংকলনে বেরিয়েছে। তো এইটা আমার বেরিয়েছিল হচ্ছে কলকাতায় যে ঘটনাটি ঘটে গেছে, জানি, অভয়া আরজিকর। তারপরে সংকলনটি বেরিয়েছিল, আমাকে লেখা দেওয়ার জন্য বলেছিল, আমি লেখা দিয়েছিলাম। আমাদের সঙ্গে দীপানিতা রয়েছেন। দীপানিতা খুব ভালো। দীপানিতা দীপানিতা কি তোমার বন্ধু লিখেছে সাথীকে? আমি অর্থনীতি দিয়েছি। সত্যি খুব ভালো দীপানিতা। ও তো খুব ভালো মেয়ে, এসেছিল আমার এখানে, সাক্ষাৎকার দিয়ে গেছে। ও ভালো ভালো সিনেমা করছে, ভালো কবিতাও লিখছে, কবিতার বই বেরোবে। এবং সব থেকে ভালো কথা, ও নিউ ইয়ারে এসে আমাকে একটা আমার নাম লেখা ডায়েরি দিয়ে গেল কদিন আগে। যাই হোক, খুব ভালো দেখেছি। হ্যাঁ, আমাদের সঙ্গে রয়েছেন অসিত বরণদা। অসিতদা দেখুন, অসিতদাও খুব ভালো বিদগ্ধ পণ্ডিত মানুষ, খুব সবার কবিতা সম্বন্ধে খোঁজ খবর রাখেন। অসিতদা দেখুন, খুব ভালো। সাথী খুব ভালো লিখছে, অনেক ওর কবিতা আমি পড়েছি এবং খুব ভালো এইসবে কাজ করছে। দেখুন, আমি এই অনুষ্ঠানটা আমাকে কলকাতা থেকেও অনেকে দেখে। রবীন্দ্র গুহ একবার বলছিলেন, বিশিষ্ট সাহিত্যিক, যে জয়ন্ত তুমি এই কাজটা করছো, খুব ভালো লাগে আমার দেখে, যে সবাইকে নিয়ে আসো, সবাইকে আলাপ করে, অনেকেই চিনি না, অনেকেই চেনা যায়, তাদের মানে লেখালেখির সঙ্গে পরিচিত হতে পারি। যাই হোক, এইসব মানুষরা দেখে আমি খুব ঋদ্ধ হই। এইটুকুই তো আমার করা, আমি সেরকম কিছু পারি না করতে। এইটুকু করলেই আমার অনেকটা পাওয়া মনে হয়। ঠিক আছে, কবিতা পড়ুন। কবিতাটির নাম হচ্ছে নতুন মানুষের জন্ম। আচ্ছা। যে রাতে চিল শকুনেরাও শরীরটাকে ছিঁড়ে খুঁড়ে খাচ্ছিল, সেই রাতে
আমাদের কারো চোখে ঘুম ছিল না। যে রাতে ওরা দানবিক অত্যাচারে ওর মেরুদণ্ডটাকে ভেঙে দিয়েছিল, ঠিক সেই রাতে অনুভব করলাম আমাদের পিঠের বেঁকে যাওয়া মেরুদণ্ডগুলো কি আশ্চর্যভাবে সোজা হয়ে যাচ্ছে। আকাশের দিকে তোলা মুষ্টিবদ্ধ যে হাতগুলো শিথিল হয়ে গিয়েছিল, সেগুলো আবার মুষ্টিবদ্ধ হচ্ছে। প্রতিবাদের যে স্বর আমরা ইতিপূর্বে হারিয়ে ফেলেছিলাম, তা আবার ফিরে এসেছে আমাদের কণ্ঠে। আর আকাশ বাতাস ভেদি চিৎকারে গর্জে উঠে আমরা বলছি, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় চাই, আমরা বিচার চাই। আর ঠিক তখনই অন্ধকার আকাশের বুক চিরে এক উজ্জ্বল আলোর ঝলকানি দেখলাম। সে ফিনিক্স হয়ে জ্বলতে জ্বলতে দিগন্ত রেখায় মিলিয়ে যাচ্ছে। তার সেই জ্বলে যাওয়া শরীরের ছাই থেকে জন্ম নিচ্ছে মানুষ, নতুন নতুন মানুষ, মান আর হুঁশ সম্পন্ন সেসব মানুষ। বাহ, খুব সুন্দর কবিতা। আচ্ছা, আপনাকে আমার একটা প্রশ্ন, আমার এ সম্বন্ধে প্রশ্ন জানতে ইচ্ছে করছে যে সত্যি কি কবিতা দিয়ে, সাহিত্য দিয়ে কি সমাজ পরিবর্তন সম্ভব হয়? কারণ আমরাও কিন্তু সেই সময়, আমি প্রথম পশ্চিমবঙ্গে মনে হয় আমাদের পত্রিকা থেকে আমরা প্রতিবাদী কবিতা বার করেছিলাম, একটা প্রতিবাদী কণ্ঠস্বর বলে, অভয় আর ন্যায় বিচারে আসায়। কিন্তু তারপর তো কিছু সেরকম আর হলো না, মানে ঢেউয়ের পর ঢেউ, মনে হয় যে একটা টাইমে স্তীমিত হয়ে গেল সব কিছু। আজ মনে হয় কত বছর, 2 বছর হতে চললো মনে হয়। তো তাও তো কিছু সেরকম তো চেঞ্জ করতে, আজকাল আমার খুব হতাশ লাগে। তো আমাকে একজন বলেছিল, যে আমি তার নাম বলছি না, যে দেখো জয়ন্ত, এগুলো মনে হয় না কবিতা লিখে বা কবিতা দিয়ে প্রতিবাদ করে আমরা কিছু করতে পারবো। এটা হয় রাজনৈতিকভাবে এর মানে মাঠে নামতে হবে, নইলে কিছুই করা যাবে না। আপনার কি মত? না, আমি কিন্তু এটা মনে করি না। মানে এই বিষয়ে কিন্তু আমার একদম আলাদা মতামত আছে। সেটা হচ্ছে, দেখুন, সমাজে পরিবর্তন আনতে গেলে যেমন সরাসরি মাঠে নামা দরকার, সেটা যেমন আছে, তেমনি শিল্প সাহিত্য একটা বিরাট ভূমিকা পালন করে। এবং এটাকে আমরা বলি কালচারাল রেভলিউশন। এটা আমরা যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছিল তখন আমরা দেখেছি, গোটা ইউরোপে যখন রেভলিউশন হচ্ছে তখন আমরা দেখেছি। ঠিক আছে, আমাদের ভারতবর্ষেই দেখেছি তো, রবীন্দ্রনাথ, মহাত্মা গান্ধী। সেটাই, তাহলে আমরা কি করে সেটা অস্বীকার করতে পারি? কখনোই নয়। তাহলে তাই যদি হবে, তাহলে নীলদর্পণ নাটক লিখে সারা ভারতবর্ষের মধ্যে এরকম এত মানে হালচাল কি মানে তৈরি করা সম্ভব হতো? বা তার জন্য কি তাকে জেলে যেতে হতো? সেরকম মানুষ কোথায় বলুন? এক সময় শঙ্খ ঘোষ ছিলেন, প্রতিবাদ করতেন, কিন্তু এখন তো সেরকম প্রতিবাদী মুখ কি আমরা দেখতে পাচ্ছি? না, হচ্ছে, প্রতিবাদ করে কিন্তু লেখা হচ্ছে না। বিশেষ করে মানে অনেক অনেক লেখাই হয়েছে আমার চোখে পড়ে। ইভেন আমি নিজে তো লিখি, কারণ আমি নিজে মনে করি যে সমাজকে ব্যতি রেখে সাহিত্য হয় না। এবং আপনার চারপাশের পরিবেশ যদি অস্থির থাকে, তাহলে আপনার সাহিত্যে শুধুমাত্র ভালো ভালো কথা, তার মানে এটা তো সত্যি বলা হলো না। এটা সত্যি বলা হলো না, কারণ সমাজের যে প্রতিফলন সেটা আপনার সাহিত্যে আসতেই হবে। তো সেটা আমি মনে করি যে আপনি যদি একটা লোকের মনেও পরিবর্তন আনতে পারেন, সেটাও আমার মনে হবে যে সেটা সফলতা। এবং হয়, একদমই হয়, কারণ আমরা দেখেছি পৃথিবীর প্রত্যেকটা রেভলিউশনের পিছনেই কিন্তু এই কালচারাল রেভলিউশনের অবদান আছে। সেটা ফ্রেঞ্চ রেভলিউশন থেকে শুরু করে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধ বলুন, সব জায়গাতে হয়েছে এবং আগামীতেও হবে। আজকে দেখুন না, বাংলাদেশের এই পরিস্থিতির পরে আজকে ছায়ানট দেখুন কিভাবে ঘুরে দাঁড়াবার চেষ্টা করছে। এটা আমাদেরকে ভীষণভাবে উজ্জীবিত করে। বিশেষ করে বাংলাদেশের ঘটনা না, একদম আমাদের খুব একদম ভীষণ খারাপ লাগছে যে এইরকম একটা চলছে অস্থিরতা। এর থেকে বেরোনোর যে কি উপায়, এই যে মৌলবাদের একটা আস্ফালন দেখছি, এটা একদমই খুব বিমর্ষ লাগছে আমাদের। যাই হোক, এর থেকে বেরোবার উপায় আমার তো একটাই মনে হয়, যে রবীন্দ্রনাথ, নজরুল, তারপরে জীবনানন্দ দাস, তারপরে আরও অনেকে আছেন, তাদের কাছে আমাদেরকে স্মরণ নিতে হবে পরিষ্কার। কারণ আমরা যদি তাদেরকে আরও বেশি বেশি করে আলোচনা করি, এই সময় যদি তাদেরকে আরও বেশি প্রাসঙ্গিক করে তুলি, আমার মনে হয় যে এই সমস্যাগুলো মানুষের মন থেকে অনেকটা হয়তো দূরে যেতে পারবে। বাহ, খুব সুন্দর। দেখি আপনার আর কিছু কবিতা শুনি। এইটা একটি পত্রিকা, তারুণ্যের ছোঁয়া। এটা সারস সংখ্যা 1432, সেটা বেরিয়েছে। এখানে আমার একটি লেখা আছে। ওটা যেমন পড়লাম নতুন মানুষের জন্ম, এটার নাম হচ্ছে মানুষের জন্ম। মানে একটা মানুষ যখন জন্মাচ্ছে, অসীম মহাশূন্য থেকে ছুঁড়ে দেওয়া এক সম্ভাবনার বীজ, কুলকুণ্ডলিনী চক্রে ঘুরতে ঘুরতে ভাসতে ভাসতে পৃথিবীর বুকে এসে পড়ার আগে জানতে কি পারে কি তার গন্তব্য, তার বংশ, তার ধর্ম, পিতৃমাতৃ পরিচয়?
অসীম মহাশূন্য থেকে ছিটকে এসে এক অজানা গর্ভের অন্ধকারে শায়িত সে বীজ একটু একটু করে কাটায় তার ভয়। মনে হয় এ বড় নিশ্চিন্ত নিরুপদ্রব আশ্রয়, যেখানে শুধু চোখটি বুজে চুপটি করে ঘুমিয়ে থাকা। কিন্তু এই শান্তিও চিরকালের নয়। একদিন সেই নিরুপদ্রব আশ্রয় থেকে যখন হাঁচড়ে পাচড়ে তাকে পৃথিবীর আলোয় আনা হয়, সে কাঁদে, চিৎকার করে প্রতিবাদ জানায়, কিন্তু তার কান্না ঢেকে যায় হর্ষধ্বনি, শঙ্খধ্বনিতে। ওই গর্ভের অন্ধকার থেকে বেরিয়ে কারো নরম বুকের আশ্রয় পেয়ে তার কান্না থামে। মনে হয় এই আলো ভরা পৃথিবীটা সত্যিই বড় ভালো, এখানে সব কিছুই বড় মধুময়। তারপর সে একটা মা পায়, একটা বাবা পায়, আরও পায় একটা জাত, ধর্ম, বংশ পরিচয়। শুধু যেটা বাকি থাকে সেটা হলো মান আর হুঁশ। সেটা পেয়ে গেলেই সে তখন পরিপূর্ণ মানুষ। বাহ, খুব সুন্দর। আচ্ছা, তারপরে আপনি কবিতা, গল্প, উপন্যাস সবই লিখছেন, তো কোনটা আপনার সব থেকে মানে স্বচ্ছন্দ বোধ হয় লিখতে? না, স্বচ্ছন্দ সবেতেই বোধ হয়, কোনোটাতেই অস্বচ্ছন্দ বোধ হয় না। তবে বেশি, যেহেতু অনেক আগে থেকে কবিতাটা শুরু করেছি, তাই কবিতার সংখ্যা অনেক বেশি, আর কবিতাটা একটু যেন বেশি, মানে খুব প্রাণের আর কি। গল্প উপন্যাসও প্রাণের, কিন্তু ওটার প্রতি, কবিতার প্রতি যেন একটা, মানে কি বলবেন, আবার একটা আলাদা ভালোবাসা। আচ্ছা, আমি যদি প্রশ্ন করি যে আপনার কাছে লেখা কিভাবে ধরা দেয়, মানে সারাদিন যে যাপন আপনার, তার মধ্যে কি লেখাটা কিভাবে আসে? হ্যাঁ, সেটা হচ্ছে যে আমি অনেকের কাছে শুনেছি, অনেকেই বলেন যে প্রতিদিন লিখবে, প্রতিদিন একটা সময় বের করে কিছু না কিছু লিখবে, কিন্তু আমার হয় না, আমারও হয় না। এটা মানে এক একজনের এক একটা সমীকরণ, সেই সমীকরণ মেনে না, আমার তো হয় না, একদমই হয় না। আমার মাথায় যখন আসে তখন ঠিক তাই, একেবারে ঠিক তাই। আপনি যেটা বলছেন একেবারে আমারও ঠিক সেটাই, যে এরকমও হয়েছে আমার, যে রাত্রিবেলা। এবং আমার আরেকটা জিনিস মনে হয় যে অনেকে দেখি এক এক দিনে 4-5টা কবিতা লিখে, আমি পারি না লিখতে, এবং ফেসবুকে পোস্ট করে এত লেখা 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 যে, কিন্তু আমার সেভাবে হয় না। আমার মনে হয় যেহেতু পড়াশোনা একটু করি, সেটা মনে হয় যতক্ষণ না মনে হচ্ছে যে নিজের থেকে এইটা লেখা হচ্ছে, ততক্ষণ আর লিখতে ইচ্ছে করে না। হ্যাঁ, যে যা হোক মাথায় এলো লিখে দিলাম, একটা সময় লিখতাম, এখন আর হয় না। তো যাই হোক, আপনি যেটা বলছিলেন শুনি। হ্যাঁ, আমারও ঠিক তাই, আপনি যেটা বললেন যে আমার প্রতিদিন লেখা হয় না। এক নম্বর হচ্ছে যে একটু ব্যস্ততা, মানে দায়িত্বটা একটু বেশি। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আমি চিরকালই দেখেছি যে আমি বসলেই যে লিখতে পারছি এরকম নয়, কিন্তু বরঞ্চ আমি অপেক্ষা করি কবিতার জন্য। কবিতা যখন এসে আমার কাছে ধরা দেবে আমি তখনই লিখবো। তো এরকমও হয়েছে যে আমি রাত্রেবেলা শুয়ে পড়েছি, খেয়ে দে, হয়তো রাত্রি 2টো বাজে, হঠাৎ মাথায় আমার মাথাতে এরকম হয়, আগে খুব হতো, এবং 2টো লাইন মনে হলেও এটা লিখে রাখলাম। একদম একদম, বা স্নান করতে গেছি, মাথায় 2টো লাইন এসেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে আমি লাইন 2টো লিখে রাখলাম। আমার কাছে কবিতা এইভাবেই ধরা দেয়। তো কবিতাকে আমি আহ্বান জানাই, কবিতা যখন নিজে আসবে মনে করে তখন কবিতা আমার কাছে আসে, এবং তখন আমি তাকে লেখার চেষ্টা করি, এইটুকুই। আর গল্প বা গল্প কিভাবে? হ্যাঁ, গল্পের ক্ষেত্রেও তাই, গল্পের ক্ষেত্রে তাই, মানে গল্পের ক্ষেত্রে আমি একটা প্লট, ছোট অনুগল্প আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, শুনবো। আমার গল্পের ক্ষেত্রে অনুগল্পগুলো লিখতে তো বেশি সময় লাগে না, সেটা আমি চট করে ভাবলাম লিখে ফেললাম। প্লট আগে থেকে একটু স্থির করে তারপরে লেখা। বাকি গল্প উপন্যাসের ক্ষেত্রে তো একটু সময় লাগে, তো আমি প্লটটা ভেবে নিলাম, কিন্তু সেটা লিখতে আমার সময় লাগে। কিন্তু মানে আমার একটা কবিতা যত তাড়াতাড়ি লিখতে পারছি, গল্প তো লেখা যায় না। তো গল্পটার পিছনে আমাকে অনেকটা সময় দিতে হয়, যার জন্য গল্পের সংখ্যা আমার কম, গল্প বা উপন্যাসের সংখ্যা, কারণ অনেকটা সময় লাগে। আর আমি যেহেতু একটুখানি মানে সাংসারিক দায়িত্ব বা এসবে একটুখানি বেশি আর কি জড়িয়ে আছি। একদম, আমার তো সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত ডিউটি, কিছুই করে দেয় না, এত ব্যস্ততা। তবুও প্রতিদিনই আমি রাত্রেবেলা অন্তত কবিতাটা না আসুক, গল্পটা একটু লেখার চেষ্টা করি, যে কিছুটা অন্তত যদি আমি কিছুক্ষণও, আধ ঘন্টাও যদি আমি কিছুটা লিখে রাখতে পারি তাহলেও ভালো। তো এইভাবে গল্প লিখতে আমার সময় লাগে, কিন্তু মানে গল্পটা আমি মোটামুটি প্রায় প্রতিদিনই একটু একটু করে লেখার চেষ্টা করি, আর কবিতা যখন আসে আমি তখন লিখি। আচ্ছা, এখানে ব্রজগোপাল ঘোষ লিখছেন যে চারিদিকে যে ধর্মের আস্ফালন দেখছি, এ থেকে পরিত্রাণ পাবার উপায় কি? আচ্ছা, আমি একটা কথা বলতে চাই আপনাদের, যে আমার মনে হয় যে ফেসবুকে যেন আরও বেশি একটা ছড়িয়ে যাচ্ছে। আর সত্যি দেখুন, ধর্ম মানে কিন্তু একটা ভুল একটা বার্তা যাচ্ছে লোকের কাছে। আমি নিজে রামকৃষ্ণ মিশনে দীক্ষিত এবং রামকৃষ্ণের বই পড়ি ভীষণ। আমার কাছে কিন্তু পুজো পাঠটা
ধর্ম নয়, আমার কাছে কিন্তু নিজেকে আরো উন্নত মানুষ করা। আমাদের যেমন আশ্রম থেকে বলা হয় যে কাউকে ঘৃণা করবে না, কাউকে নিন্দে করবে না, ধর্ম মানে পরার্থপরতা এবং মানুষকে ভালোবাসা, এটাই তো ধর্ম। কিন্তু আমি দেখে ফেসবুকে যেসব দেখছি, এবং আমার মনে হয় এটা যে আপনিও বক্তব্য রাখবেন, যে যারা আমাদের সমাজের যারা নেতা বা যারা রাজনীতিক, তাদের একটু মুখটা একটু সাবধানে বক্তব্য রাখা উচিত। যেভাবে কেউ বক্তব্য রাখছেন, এগুলো আরও বিভিন্নভাবে বিকৃতভাবে ছড়িয়ে যাচ্ছে, মানুষের মধ্যে আরও হিংসা ছড়িয়ে যাচ্ছে। তো এগুলো ঠিক নয়, এগুলো কিন্তু বন্ধ হওয়া উচিত। আমার মনে হয় ফেসবুকই একদম বন্ধ করে দেওয়া উচিত। যেভাবে ছড়াচ্ছে এইভাবে ঘৃণার থেকে আরও ঘৃণা, আমি জানি না এর থেকে পরিত্রাণের কি উপায়। এইভাবে বাংলাদেশ থেকে আমার কাছে প্রচুর ভিডিও আসছে, দেখে খারাপও লাগছে, কিন্তু সেগুলো আবার আমাদের এখানকারও কিছু মানুষ সেগুলো প্রচার করছে। তো আপনার কি মনে হয়? হ্যাঁ, প্রথম কথা হচ্ছে যে ধর্ম হচ্ছে মানুষের জীবনের একটা অপরিহার্য অঙ্গ, ঠিক আছে? কিন্তু খুব ব্যক্তিগত ব্যাপার, খুবই ব্যক্তিগত একটা জিনিস, ধর্ম সম্পর্কে আমি যেটা মনে করি বা অনেক মহাপুরুষ বলে গেছেন, সেটা হচ্ছে ধর্ম মানুষের জন্য, মানুষ কখনোই ধর্মের জন্য হতে পারে না। কিন্তু বর্তমান দিনে অনেকে আমার সঙ্গে এই নিয়ে অনেকের বাদানুবাদ হয়। অনেকে বলে আপনি স্বামী বিবেকানন্দ যদি তাই হতো তাহলে স্বামী বিবেকানন্দ কি এত হিন্দু ধর্মের কথা এমন করে বলতে পারতেন? আমি তাদেরকে একটা কথাই বলি, স্বামী বিবেকানন্দ যে হিন্দু ধর্মের কথা শিকাগো ধর্ম মহাসভায় প্রচার করেছিলেন, সেই হিন্দু ধর্ম আর আজকের দিনের যে ডেফিনেশন সেটা সম্পূর্ণ আলাদা। হিন্দু ধর্ম কিন্তু কখনোই আজকের দিনের যে ডেফিনেশন সেই অনুযায়ী নয়। হিন্দু ধর্ম চিরকালই সবাইকে নিজের বুকে টেনে নিয়েছে, এবং স্বামী বিবেকানন্দ সেই হিন্দু ধর্মের কথাই প্রচার করেছেন, যেখানে উনি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে, বহুমুখে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমি যদি মানুষকেই না ভালোবাসতে পারি, আমি যদি জীবকেই না ভালোবাসতে পারি, তাহলে তো আমার ধর্ম পালন আমার মনে হয় সব ধর্মের ক্ষেত্রে এটা, সব ধর্মের ক্ষেত্রে করা উচিত। আমার মনে হয় যে সব ধর্মের ক্ষেত্রে হয়তো আছে, আমি পড়ে দেখিনি। আমি যেমন বুদ্ধ ধর্ম একটু জানি, বা ইসলাম ধর্ম, এই খ্রিস্টান ধর্মে, সেখানেও কিন্তু ভালোবাসার কথা বলা আছে। হয়তো ধর্ম প্রচারকগণরা কিছু একটা, যারা মৌলবী বা যারা পুরোহিত, যারা একটা বিভ্রান্তি ছড়াচ্ছে, কিন্তু আসল কিন্তু সেই এক কথা। রামকৃষ্ণ যেই কথাটা বলেছিলেন, যত মত তত পথ, কোনো মতকেই ঘৃণা করা চলবে না, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। হ্যাঁ, তো এটা সত্যি যে আমার মনে হয় যে ধর্মের বেসিক কথাটা এইখানেই, যে কেউই কোনো ধর্মই হিংসা করতে, মানে এই কথাগুলো বলে না, যে মানুষকে খুন করা, মানুষকে জ্বালিয়ে দেওয়া, কার মানুষকে মেরে দেওয়া, এই কথা মনে হয়, আমার মনে হয় অন্তত বলে না। যে হিন্দু ধর্মে তো বলেই না, আমি যেই রামকৃষ্ণ মিশনের কথা বলছি, তারা তো কখনোই অ্যালাউ করে না। তো সত্যি এটা একটা সমস্যা। এর থেকে পরিত্রাণের কি উপায় আছে? আমার মনে হয় আরও যারা মানে বিশিষ্টজন, তাদের এগিয়ে আসা উচিত এবং বক্তব্য রাখা উচিত। আমার মনে হয় যে আপনি যেটা বললেন যে কোনো ধর্মের গ্রন্থে আমার তো মনে হয় কোনো ধর্মগ্রন্থই মানুষকে মানে মানুষে বিভেদ করার কথা বলে না, মানুষে হিংসা বা ঘৃণা ছড়ানোর কথা বলে না। কারণ ধর্মটা আমাদের সমাজে তৈরি হয়েছে মানুষকে একতাবদ্ধ রাখার জন্য, ওই জন্যই কিন্তু তৈরি হয়েছে। এবং ধর্ম কখনো মানুষের কোনো ধর্মই করে না, আমার তো মনে হয় কোনো ধর্মই করে না। কিন্তু ধর্মকে যারা নিজেদের স্বার্থে ব্যবহার করে, তারাই নিজেদের স্বার্থে এর একটা নতুন ভার্সন তৈরি করে নেয় এবং সেইটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয়। এর ফলে আমরা দেখতে পাচ্ছি যে সব ধর্মেই, যেখানে যে ধর্ম প্রাধান্য আছে, সেখানেই তা একটা মৌলবাদের একটা সাংঘাতিক ব্যাপার হয়ে যাচ্ছে। সেটা আমাদের দেশেও হচ্ছে, আমাদের প্রতিবেশী দেশেও হচ্ছে, কারণ তারা ধর্মকে অপব্যাখ্যা করছে। এবং যারা করছে তারা কিন্তু ধর্ম এতটুকু ধার্মিক না, তারা রাজনীতির জন্য করছে, এতটুকু ধার্মিক না, তারা নিজেরা এতটুকু ধার্মিক নয়। সত্যি তারা ধর্মের অজুহাত দিয়ে মানুষকে খুন করছে, এবং তারা কখনোই ধার্মিক হতে পারে না। হ্যাঁ, সত্যি তাই। একটা ধার্মিক মানুষ কখনো মানুষকে খুন করতে পারে না, পুড়িয়ে দিতে পারে না। সত্যি এগুলো খুব বেদনা দেয়, আমাদের বেদনার জন্ম দেয়। যাই হোক, আমাদের সঙ্গে দেবাশিস দা রয়েছেন, বিকাশ দা রয়েছেন, সবাই দেখছেন, দেখুন, আপনাদের প্রশ্ন থাকলে বলবেন। শম্পা সামন্ত লিখেছেন যে উনি আসানসোল থেকে, এটা কি কবিতা? তো প্রত্যেকেই জানা। হ্যাঁ, অবশ্যই জানা জিনিসই তো কবিতা। যে উনি লিখেছেন যে এটা কি কবিতা, এ তো প্রত্যেকেই জানা। আপনাকে বলছেন কোন কবিতার কথা বলছেন? হয়তো এই আগের কবিতা। তো সেটা তো ঠিকই যে জানা, আমরা তো সহজ কথা সহজভাবে বলাটাই তো একটা আর্ট। হ্যাঁ, তো যাই হোক, আপনার গল্পটা শুনি, অনুগল্প। আচ্ছা, অনুগল্পটা পড়ার আগে আমি এই সংক্রান্ত ওই যেটা
এই যে ঘটনা, যে ধর্ম নিয়ে যে যে হ্যাঁ, কথাটা বলুন, হলো, কোন কবিতা? সেই সম্পর্কে আমি একটা কবিতা একটু পড়তে চাই, যেটা আমি ফেসবুকেও দিয়েছিলাম। দাঁড়ান 1 মিনিট। আমাদের সঙ্গে দেবাশিস দা রয়েছেন। দেবাশিস দা খুব ভালো কাজ করছেন এবং দেবাশিস দা সত্যি আমি ভক্ত। উনি পৃথিবীর বিভিন্ন কবির কবিতা নিয়ে পাঠ করেন, ভীষণ পরিশ্রম, মানে শ্রমসাধ্য কাজ করেন, খুবই ভালো মানুষ। বিকাশ দা রয়েছেন, বিকাশ নায়ক, কবি বিকাশ নায়ক, একজন বিশিষ্ট কবি। আপনারা দেখুন, স্বপ্নের করিডোরে আয়োজিত সাহিত্য আড্ডায় আপনাদের সকলকে স্বাগত। বিকাশ দা, দেবাশিস দা, আপনাদের এবং শম্পা সামন্তর সবার কাছেই আমার অনুরোধ রইল, আমার যে সাহিত্য আড্ডায় যদি কখনো আসতে চান আমাকে জানাবেন। রবিবার ছাড়া তো সম্ভব নয়, সপ্তাহে প্রতিদিনই আমাদের অফিস থাকে সকাল 8টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। তো কোনো রবিবারে আপনারা যদি আসতে চান সকালের দিকে আমাকে একটু জানাবেন। হ্যাঁ, এটা লিখেছিলাম যে বড়দিনের আকাশ দেখো মেতে উঠেছে, না বড়দিনের আকাশ না, এটা অন্য হবে, বড়দিনের সাজে বাতাসে ভেসে বেড়াচ্ছে কেকের গন্ধ, কিন্তু আরও একটা গন্ধ যেন ভেসে আসছে তার সাথে, কি উৎকট, কি তীব্র। কেকের গন্ধ যেন হাড় মেনেছে তার কাছে, কেমন রক্ত, মাংস, মেদ, মজ্জা, পোড়া গন্ধ। কোথা থেকে আসে গন্ধটা? কেন? ওই যে চিতা জ্বলছে মানুষের, পুড়ছে এক পুরুষ, পুড়ছে মা, আরও পুড়ছে এতদিন সঞ্চিত ছিল যা, পুড়ছে লজ্জা, পুড়ছে সম্ভ্রম, পুড়ছে নারীত্ব, পুরুষের পৌরুষত্ব, পুড়ে খাক হয়ে যাচ্ছে মনুষ্যত্ব। শুধু আমরা টের পাচ্ছি না, আমাদের চেতনার দ্বার বন্ধ, তাই বুঝতেই পারছি না গায়ে আর আমাদের নেই মানুষ মানুষ গন্ধ। বাহ, সত্যি তাই, আমরা মানুষের এটাকে হারিয়ে যাচ্ছি, সত্যি বলবে। আচ্ছা, গল্প? হ্যাঁ, গল্প, ঠিক আছে। অনুগল্পটার নাম হচ্ছে রাখে হরি মারেকে। বাহ, অ্যামেজিং, আশ্চর্য, বিস্ময় কথাটা বলে অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে এলেন শহরের নামকরা গাইনোকোলজিস্ট ডক্টর দেবারতী মাঝি। অপারেশন থিয়েটারের বাইরে প্রচণ্ড উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করা অহনার স্বামীকে আশ্বস্ত করে বললেন, এবার মিষ্টি মুখের ব্যবস্থা করুন, আপনি ছেলের বাবা হয়েছেন। অরিন্দম, অহনার স্বামী, উৎসাহের আতিশয্যে তখনই তার সন্তানকে দেখতে চাইলে ডক্টর দেবারতী হেসে বলেন, আরেকটু অপেক্ষা করুন, ওকে পরিষ্কার করে নার্স আপনাদের সামনে নিয়ে আসবে। ডক্টর, আমার স্ত্রী কেমন আছে? জিজ্ঞাসা করে অরিন্দম। ভালো, তবে ইঞ্জেকশন দেওয়া হয়েছে, উনি এখন ঘুমোচ্ছেন। শরীর থেকে অনেক ব্লাড বেরিয়ে গেছে তো, ওনার এখন রেস্ট দরকার, বিকেলে দেখা করবেন বলে ডক্টর হনন করে অন্য পেশেন্ট দেখতে চলে গেলেন। অরিন্দমের চোখের সামনে ভেসে উঠল গত 24 ঘন্টায় ওর উৎকণ্ঠার যাপন চিত্র। গতকাল ভোরের দিকে হঠাৎ করে তীব্র গর্ভযন্ত্রণা শুরু হলে অহনাকে দ্রুত নার্সিংহোমে নিয়ে আসে অরিন্দম। যদিও প্রসবের দেরি ছিল, কিন্তু গর্ভযন্ত্রণা তীব্র হওয়ায় ডক্টর দেবারতীর সাথে সাথে আল্ট্রাসাউন্ড করতে বলেন। আর সেখানেই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। বাচ্চা তার মায়ের জরায়ু ছিঁড়ে বাইরে এসে পেটের মধ্যে ভাসছে। চমকে ওঠেন ডক্টর দেবারতী। চিকিৎসা পরিভাষায় একে বলে অ্যাবডোমিনাল প্রেগন্যান্সি। এই ক্ষেত্রে মায়ের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে শিশুর মৃত্যু 100% নিশ্চিত। কিন্তু এখানেই অবাক হওয়ার পালা ডক্টরের, কারণ সন্তান তার মায়ের জরায়ু ছিঁড়ে বেরিয়ে গেল আশ্চর্যভাবে ছিঁড়ে যাওয়া জরায়ুর সঙ্গে প্লাজেন্টার মাধ্যমে মায়ের সঙ্গে সে যুক্ত ছিল। মিরাকেল বোধহয় একেই বলে। আর এক মুহূর্ত দেরি না করে প্রসব করানোর সিদ্ধান্ত নেন ডক্টর। আর ঘণ্টাখানেক জীবন মৃত্যুর সাথে লড়াইয়ের পর অহনা মাতৃত্বে সুখ পেয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ে। নিন, ছেলেকে কোলে নিন। নার্সের কথায় সদ্য বাবা হওয়া অরিন্দমের ঘোর কাটে এবং দুহাত বাড়িয়ে ছেলেকে তুলে নেয়। অরিন্দমের বাবা শিবনাথ সান্যাল নাতির মুখ দেখে আহ্লাদিত হয়ে বলে ওঠেন, রাখে হরি মারেকে। বাহ, সত্যি একদম ভালো। আচ্ছা, আপনার প্রিয় সাহিত্যিকদের সম্বন্ধে কিছু কথা, 2-4 কথা শুনি, যাদের লেখা আপনার ভালো লাগে এরকম। তো প্রথমেই যার কথা বলতে হয়, যাকে শ্রদ্ধা না জানিয়ে আমাদের দিন শুরু হয় না, সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তো বাঙালি জীবন তো তার কাছে প্রচণ্ডভাবে ঋণী। রবি ঠাকুর আছেন, নজরুল আছেন, সুকান্ত আছেন, জীবনানন্দ দাশ আছেন, এছাড়া আরও বহু, যেমন কি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আমার খুব পছন্দের, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তার
তারপরে মানিক বন্দ্যোপাধ্যায়, বহু সুনীল গঙ্গোপাধ্যায়, কবিদের মধ্যে শঙ্খ ঘোষ, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা হিসাবে আমার কবিতা খুব ভালো লাগে। তো এরকম অনেকের কবিতা আমি পড়েছি। আচ্ছা, আরেকজনকে যাকে আমার খুব ভালো লাগে সেটা হচ্ছে কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী। নীরেন্দ্রনাথ চক্রবর্তী আমার ভীষণ খুব প্রিয় কবি, খুব ভালো লাগে ওনার। আচ্ছা, কল্লোল যুগের একজন কবি, আমি তাকে খুবই পছন্দ করি, তার কবিতা আমি মাঝে মাঝেই পাঠ করি, তিনি হচ্ছেন সুভাষ মুখোপাধ্যায়, কবি সুভাষ মুখোপাধ্যায়। তো এছাড়া আমি গালিবের লেখা পড়েছি, মুন্সী প্রেমচাঁদ পড়েছি। আর বাইরের লেখকদের মধ্যে আমি যার কবিতার খুব আমি পছন্দ করি তিনি হলেন একজন লেবানিজ কবি, খলিল গিবরান। খলিল গিবরানের কবিতা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এছাড়া আমি আরও কিছু ইংলিশ কবিতাও পড়েছি। তো কার নাম করব, কাকে ছেড়ে কার নাম করব, প্রচুর অনেকেই আছেন। হ্যাঁ, তো এই হচ্ছে মোটামুটি। লেখালেখির ক্ষেত্রে পড়াশোনাটা কতটা জরুরি বলে আপনার মনে হয়? নিশ্চয়ই, একদম পড়াশোনা ভীষণ জরুরি। পড়াশোনা ঠিক মতন না করলে, আর পড়াশোনা শুধুমাত্র একটি বিশেষ ধারা পড়াশোনা নয়, নানান রকম বিষয় আপনাকে পড়তে হবে। সব কিছুই কিন্তু আপনার লেখাতে একটা এলিমেন্ট হিসেবে চলে আসবে। অবশ্যই অবশ্যই। এবং আমার মনে হয় যে প্রতিদিনের সংবাদপত্রটাও না পড়লে আমার ভীষণ মনে হয় যেন কি যেন হলো না। আর এবং আরেকটা জিনিস আমার খুব প্রিয়, যেটা জানি না সবার খুব প্রিয়, সেটা হচ্ছে আমি রেডিও শুনি এখনো। রেডিও প্রাত্যহিকী অনুষ্ঠানটা সকালবেলা আমি ঘুম 6টার মধ্যে আমি রেডিও এখন মোবাইলে শুনি। আগে আমার যেমন 3টি রেডিও ছিল, আমি চাকরি পেয়ে প্রথম আমার চাকরির টাকা একটা রেডিও কিনেছিলাম। তো রেডিও থেকে সত্যি আমি বেতার জগৎ থেকে অনেক ঋণী, অনেক কিছু শিখি। অ্যাকচুয়ালি এটা একটা সুবিধা হচ্ছে কি, আমি টিভি একদমই দেখি না, পছন্দও করি না। কারণ টিভি দেখতে গেলে একটা পুরো অ্যাটেনশন দিতে হয় টিভিতে। তো কিন্তু যে একটা রেডিওর ক্ষেত্রে আপনি কি হয় যে আপনি ব্রাশ করতে করতে, সকালবেলা কাজ করতে করতে রেডিওটা চললে আপনি সব কিছু শুনতে পারবেন। তো অন্যদিকে অন্য কিছু কাজও করা যায় এবং অনেক ভালো ভালো অনুষ্ঠান হয় রেডিও যারা শোনে। সম্প্রতি প্রাত্যহিকীতে আমি লিখি, মাঝে মাঝে লিখি, এবং সম্প্রতি প্রাত্যহিকীতে একটা সম্মেলন হয়ে গেল, সেখানেও আমাকে ওরা ডেকেছিল। যাই হোক, ওরা বই পাঠিয়ে দিয়েছে, তার মধ্যে আমার লেখা রয়েছে। তো আপনার এরকম আর কি শখ আছে? হ্যাঁ, রেডিও আপনি যেমন বললেন, তো রেডিও তো এখন অনেকবার, আমরা ছোটবেলায় রেডিও খুব শুনতাম, খুবই শুনতাম। তো এখন তো রেডিও সেরকম ভাবে নেই। তবে পড়াশোনাটা এখন তো শুধু আর প্রিন্ট মিডিয়া নয়, এখন ডিজিটাল মিডিয়া একটা বিরাট। আপনি কিন্তু প্রিন্ট মিডিয়ার বাইরেও ডিজিটাল মিডিয়াতে প্রচুর পড়ার মতন জিনিস পাবেন। আমি কিন্তু প্রচুর অনেকে বলে ফেসবুকটা মানুষের অনেক সময় কেড়ে নিচ্ছে, এটা অনেক ভালো জিনিস দেখা যায় প্রচুর। এবার ব্যাপারটা হচ্ছে যে আপনি কিভাবে নিচ্ছেন, আপনি কিভাবে ব্যবহার করছেন তার উপর ডিপেন্ড করে। আমি তো ফেসবুক থেকে পড়ার প্রচুর জিনিস প্রচুর পাই, এবং যখনই ভালো কিছু পাই সঙ্গে সঙ্গে আমি আমার গ্রুপে সেটা শেয়ার করে দিই, যাতে আরো 5 জন পড়তে পারে। তো অনেক কিছু জানার কিন্তু আপনি এই ডিজিটাল মিডিয়া থেকেও পাবেন। সুতরাং পড়ার অনেক জিনিস ছড়িয়ে আছে। এবার আপনি সেটা কোনটা সংগ্রহ করছেন, কোনটা আপনি পড়ছেন, সেটা আপনার উপর ডিপেন্ড করবে। কিন্তু পড়ার প্রচুর জিনিস আছে, প্রিন্ট মিডিয়াও আছে, ডিজিটাল মিডিয়াও আছে। এবার আপনার গ্রন্থগুলো নিয়ে একটু বলুন, শুনতে চাই। প্রথম বই কবে প্রকাশিত হয়? প্রথম বই প্রকাশিত হয় হচ্ছে 2019-এ, সেটা হচ্ছে ফিরে দেখা। ঠিক আছে, না এখানে নেই, আমি তো সব বই আনা সম্ভব না। সেটা কি গল্পের বই? না, কবিতারই বই। ওটা প্রথম হয়, ওটা বেরোয় হচ্ছে আমাদের দুর্গাপুরের যে কৃষ্ণশীষ প্রকাশন, কৃষ্ণশীষ প্রকাশন থেকে, হ্যাঁ, ওখান থেকে বেরোয়। তার ঠিক পরের বছর 2020-তে বেরোয় ওই কৃষ্ণশীষ প্রকাশন থেকে আরেকটি, সেটাও কবিতার বই, সেটার নাম হচ্ছে উল্কা। উল্কা। তারপরে আমার বেরিয়েছে হচ্ছে 2023-এ। তারপর 2023-এ বেরোলো হচ্ছে আপনার এই যে উত্তরের জানালা, এইটা বেরোলো। এবং তারপরে গত বছর বেরিয়েছে আমার এটা অনুচ্চারিত। এর মাঝখানে একটা হিন্দি, যেটা আপনাকে আমি অনুকবিতা অনু কি দেখুন, 4 লাইন হলে অনুকবিতা বলে। তো আমার কোনো কবিতা এর থেকে বড়ও আছে, তো ওই অনু আর ছোট কবিতার সংকলন। যাই হোক, তো শুনি আর কিছু লেখা শুনি। এটা বোধহয় পড়লাম, এটা পড়েছি। হ্যাঁ, এটা একটা প্রেমের কবিতা। ঠিক আছে, কবিতাটির নাম হচ্ছে মেঘ বৃষ্টির গল্প। অনেকদিন পর মেঘ এসে দাঁড়িয়েছে অভিমানী বৃষ্টির দরজায়। সমস্ত অভিমান ভাঙিয়ে তাকে বুকে টেনে নেবে
এটি তার একমাত্র অভিপ্রায়। কিন্তু বৃষ্টি কোথায়? একা তার খোঁজে মেঘ ঘুরতে থাকে পাড়ায় পাড়ায়, এ পাড়া থেকে ও পাড়া, ও পাড়া থেকে সে পাড়া, ঘুরে ঘুরে মেঘ এক্কেবারে সারা, কিন্তু বৃষ্টির দেখা মেলে না। তবে কি অভিমানী বৃষ্টি মেঘ আসার খবর পেয়ে ছেড়ে চলে গেছে তার ঘর? এত অভিমান জমে আছে তার মেঘের উপর। কিন্তু মেঘ ভাবে বৃষ্টিকে যে তার খুব দরকার, নইলে জীবন যে রোদে পুড়ে ছারখার। চিৎকার করে মেঘ ডাকে বৃষ্টিকে, তার আর্ত চিৎকারে কেঁপে ওঠে গোটা সৃষ্টি। গগন বিদারী সে ডাক পৌঁছায় তপনেরও কানে। বৃষ্টিকে যে নিজের কাছে বন্দি করেছে সেই, সে জানে ওই বুক ফাটা কান্নার মানে। অমন কান্না সেও কাঁদতে জানে, শুধু তার দাম পাবে না বলেই গনগনে আগুনে বুকের জ্বালা জুড়ে। প্রবল প্রতাপান্বিত ভাস্কর তবু ওই এক ফোঁটা বৃষ্টির কাছে কত অসহায়। ছেড়ে দেয় বৃষ্টিকে সে, যেতে দেয় মেঘের কাছে। ওদের যে জন্ম জন্মান্তরের গাঁটছড়া বাঁধা আছে। ছুটে আসে বৃষ্টি, মেঘের কাছে করে সমর্পণ। দীর্ঘ অপেক্ষার শেষে হয় মেঘ বৃষ্টির মিলন। তখনই পৃথিবীর বুকে মেঘমল্লার গেয়ে ওঠে জীবন। আর কি গল্প শুনে গল্প, হ্যাঁ নিশ্চয়ই শোনা যাবে। এই গল্পটা হচ্ছে, আমাদের সঙ্গে বাংলাদেশ থেকে রয়েছেন কিশোর, দেখছেন কিশোর, অনেক ধন্যবাদ, তুমি প্রত্যেকটা আমাদের অনুষ্ঠানেই থাকো। আর এই যে ব্রজগোপাল বাবু লিখছেন যে খুব সুন্দর বলেছেন, যারা ধার্মিক তারা কখনো মানুষ খুন করতে পারে না, মানুষকে ভালোবাসার আরেক নাম ধর্ম। হ্যাঁ, একদমই তাই। আচ্ছা, এই গল্পটির নাম হচ্ছে জ্যাম পাউরুটি। এটি একটি প্রেমেরই গল্প, অনুগল্প। এক মিনিট দাঁড়ান, আমি অলক্তিকাদির কথাটা বলে দিই। অলক্তিকাদি দেখছেন, হ্যাঁ অলক্তিকাদিও আমাদের এখানে এসেছিলেন সাক্ষাৎকার। দিদি খুব সুন্দর, আপনার সেই গান খুব মিস করি, আরেকদিন আপনাকে আসতে আর অনুরোধ জানালাম। দিদি এসে খুব সুন্দর গান কবিতা শুনিয়েছিলেন। লিখছেন শুভেচ্ছা জানাই, খুব ভালো থাকবেন দিদি। হ্যাঁ, অনেক ধন্যবাদ। জ্যাম পাউরুটি গল্পটির নাম। রেজিনাল্ড পাই আর হুগেত জাফরো, এক ব্রিটিশ যুবক আর ফরাসি কিশোরীর প্রেম কাহিনী শুরু হয়েছিল 1944 সালের জুন মাসে ফ্রান্সের উত্তর সীমান্তে নরম্যান্ডির যুদ্ধক্ষেত্রে। ব্রিটিশ ইঞ্জিনিয়ার রেজিনাল্ড তখন নরম্যান্ডিতে পোস্টেড। একদিন এক সমুদ্র সৈকতে হঠাৎ করেই 21 বছরের রেজিনাল্ডের সাথে দেখা হয়ে যায় 14 হুগেতের। একা একা সকাল থেকে সমুদ্র সৈকতে ঘুরতে ঘুরতে ক্লান্ত, ক্ষুধার্ত, পিপাসার্ত হুগেত জল চায় রেজিনাল্ডের কাছে। প্রথম দর্শনেই ভালো লাগায় আচ্ছন্ন রেজিনাল্ড তাকে জলের বোতলটি এগিয়ে দেয় এবং জানতে চায় হুগেত তার সাথে টিফিন শেয়ার করতে রাজি আছে নাকি। মনে মনে খুব লজ্জা পেলেও খিদের জ্বালায় হুগেত রাজি হয়ে যায়। রেজিনাল্ড তার টিফিন বাক্স থেকে এক পিস জ্যাম পাউরুটি তুলে নিয়ে পুরো টিফিন বাটিটাই সে তুলে দেয় হুগেতের হাতে, আর হুগেত গোগ্রাসে খেতে থাকে। খাওয়া হলে এঁঠো টিফিন বাক্সটা ধুয়ে পরের দিন ওই জায়গাতেই ফেরত দিয়ে যাবে জানিয়ে রেজিনাল্ডকে কিছু বলার সুযোগ না দিয়ে হুগেত দৌড়ে চলে যায়। পরের দিন সে আবার এসেছিল ঠিকই, কিন্তু এদিনও সে দাঁড়ায় না। রেজিনাল্ডের হাতে টিফিন বাটিটা ধরিয়ে দিয়েই ঊর্ধ্বশ্বাসে দৌড়ে পালায়। ভীষণ হতাশ রেজিনাল্ড ঘরে এসে টিফিন বাক্সের ঢাকা খুলতেই অবাক হয়ে যায়। টিফিন বক্সে পুড়ে মেয়েটি তার একটি সুন্দর ছবি রেজিনাল্ডকে উপহার দিয়ে গেছে। এই প্রথম ও এই শেষ দেখা। এরপর যুদ্ধ শেষ হয়, রেজিনাল্ড ফিরে যায় নিজের দেশে। তারপর প্রায় 8 দশক পেরিয়ে গেছে। 99 বছরের অবিবাহিত রেজিনাল্ড সারা জীবন ধরে খুঁজে গেছে তার ফরাসি প্রেয়সীকে। একদিন খুঁজে পায় সে তার প্রেয়সীকে। 92 বছরের স্বামী পরিত্যক্তা বৃদ্ধা হুগেতের পানি গ্রহণ করতে চায় রেজিনাল্ড। সম্মতি দেয় হুগেতের মেয়ে সারা। দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য হুগেত একটা প্লেটে করে রেজিনাল্ডকে পরিবেশন করে 4 পিস জ্যাম পাউরুটি। তার দীর্ঘ 8 দশকের জ্যাম পাউরুটির ঋণ শোধ করে হুগেত। বাহ, বেশ ভালো লাগলো। আচ্ছা, আপনি এই যে কবিতা উৎসব নিয়ে যে বিভিন্ন চারিপাশে সাহিত্য যে সভা বা কবিতা উৎসবে তো খুব একটা আপনাকে দেখা যায় না, মানে আমিও যদিও আপনিও খুব একটা কম যাই, সে সম্বন্ধে আপনার কি মতামত? এবং দুর্গাপুরে এখন কিরকম হচ্ছে সাহিত্য সভা
বা কলকাতাতেও হচ্ছে তো অনেক, কলকাতা, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া অনেকেই যায়, ভীষণ করে। আমি তো যেতে পারি না, কিন্তু যারা যায় তাদেরকে সত্যি স্যালুট জানাই যে তারা বিভিন্ন বইমেলাতেও যায়। তো সে সম্বন্ধে আপনার কি? একদমই, দুর্গাপুরে তো আমার মনে হয় এখন একটা জাগরণ হয়েছে। দুর্গাপুরে কিন্তু মানে অনেক এখন ভীষণভাবে সাহিত্য চর্চা হচ্ছে, অনেক কবিতা উৎসব হচ্ছে, সাহিত্যর বিভিন্ন রকম সভা বা হচ্ছে। তো সেখানে অনেকেই যায়, আমি যেতে পারি না, কারণ যেহেতু আমি একটু আগেই বললাম আমার সাংসারিক দায়িত্ব একটু বেশি। তারপরে আমি যেহেতু পড়াই, বেশ কিছু মানে ছাত্রছাত্রীর দায়িত্ব আমার উপরে। তো এইসব নানা কারণে আমি যেতে পারি না, তবু আমি চেষ্টা করি। আমি সময় বের করে, আমাকে যারা যদি কেউ ডাকেন, তাহলে আমি যদি আমার সময়ের সাথে সেটা ম্যাচ করে আমি নিশ্চয়ই যাই। এবং খুব ভালো, আমি তো মানে কি বলবো, আমি খুবই উচ্ছ্বসিত যে দুর্গাপুরের এই যে এখন যে ট্রেন্ডটা হয়েছে, যে এখন খুবই ভালো হচ্ছে দুর্গাপুরে, যে বিভিন্ন জায়গায় যে সাহিত্য সভা হচ্ছে, সাহিত্য নিয়ে আলোচনা হচ্ছে, কবিতা নিয়ে আলোচনা হচ্ছে, আরও বিভিন্ন রকম জিনিস হচ্ছে। তো এগুলো নিশ্চয়ই নাটক হচ্ছে, সঙ্গীত নিয়ে হচ্ছে, একদম নিয়ে সৃজনীতে তো বেশ কয়েকটা নাটকের গ্রুপ চলেও আসলো, ঠিক আছে। তারপরে সঙ্গীতেরও বিভিন্ন রকম আসছে, খুব বড় বড় শিল্পীও আসছেন। তো আমি খুবই উৎসাহিত, আমার খুব ভালো লাগছে এটা। আর এছাড়া আপনি কি কোনো সংস্থার সাথে যুক্ত, মানে যেমন নিখিল ভারত শিশু সাহিত্য সংসদে আপনি আছেন মনে হয়, দেখেছি আপনাকে, এছাড়াও কোনো সংগঠন? হ্যাঁ, আমি নিখিল ভারত শিশু সাহিত্য সংগঠনের সাথে যুক্ত বহু বছর ধরেই, যদিও এখন সেভাবে আর যেতে পারি না সব সময়। এছাড়া আরাবিকা বলে সংস্থা আছে, হ্যাঁ, আরাবিকার সাথেও আমি যুক্ত আছি। তো এই রকম আর কি, মোটামুটি এই দুটো সংস্থার সাথেই এখন যেটা আমি যুক্ত। আর আর সেরকম কোনো ইয়ে নেই, তবে যারাই ডাকেন আমি সময় ম্যাচ করতে পারলে আমি যাই। আচ্ছা বাহ। আচ্ছা, আমি আরেকটা অন্য ধরনের প্রশ্ন করছি, যে আজকের যুগে যে মেয়েদের কথা আমি জানতে চাইছি, যে মেয়েরা তো অনেক স্বাধীন, অনেক কিছুই, মানে তারা পুরুষের সমকক্ষ, তো তবুও এইসব ঘটনাগুলো ঘটছে আর জি করের মতন। তো এছাড়াও মেয়েদের যে সার্বিক যে একটা পথ পরিক্রমা যেটা, সে সম্বন্ধে আপনি কিছু বলুন। কি মনে হয় যে আজকের কতটা আধুনিক, বা আধুনিকতার নামে কি বলা হয়? দেখুন, ব্যাপারটা হচ্ছে যে আধুনিকতা মানে কিন্তু আমার পোশাক আশাক, সাজসজ্জা, বা আমি পার্টি করছি কিনা, আমি বা মানে ছেলেরা যেমন সিগারেট খাচ্ছে, ছেলেরা সিগারেট খাচ্ছে তো আমিও সিগারেট খাচ্ছি, হ্যাঁ, এইটা দিয়ে কিন্তু আধুনিকতা হয় না। আধুনিকতা কিন্তু মননের ব্যাপার, আধুনিকতা সম্পূর্ণই মননের ব্যাপার। আমি একটি শাড়ি পরেও আমি কিন্তু চরম আধুনিক হতে পারি, যদি জীবনের প্রতি আমার আধুনিক মানসিকতা থাকে, চিন্তাধারা। আধুনিকতা আমার পোশাক পরিচ্ছদে নয়, আধুনিকতা পার্টি করাতে নয়, আধুনিকতা আমার চিন্তাধারাতে থাকতে হবে, এবং সেইটা কিন্তু নেই। আমি যেটা দেখতে পাচ্ছি আমাদের আজকের ছেলেমেয়েরা কি ভীষণ স্বেচ্ছাচারী, কি মনে হয় আপনার? আজকের যে নতুন, মানে ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই বলছি, যে আজকে আমাদের যে একটা সময় আমরা পেরিয়ে এসেছি, সেই সময় একটা আমাদের একটা লিমিটেশন ছিল। তো এখনকার ছেলে মেয়েদের মধ্যে অনেক জটিলতা বেড়ে গেছে, অনেক মেলামেশাও অবাধ হয়ে গেছে, সে সম্বন্ধে আপনার কি? না, দেখুন, ব্যাপারটা হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে তো আমাকে যেতেই হবে, ঠিক আছে। এবার দেখুন, ব্যাপারটা হচ্ছে যে মেলামেশা বা সেটা হলে, মানে অবাধ হলে, তাতে তো অসুবিধা হওয়ার কিছু না। যদি আমার এইরকম মানসিকতা থাকে যে আমি যে মেয়েটির সাথে আমি মিশছি, সেই মেয়েটি কিন্তু মানে এরকম নয় যে সে দুর্বল। অ্যাকচুয়ালি এটাই আমাদের মধ্যে, আমাদের সমাজের মধ্যে একটা রয়েছে, যে এমনভাবেই তৈরি করা হচ্ছে যে ছেলেরা মনে করছে মেয়েদের থেকে আমি মানে মানে হায়ার ইয়েতে, মানে রাঙে আছি আমি, তো মেয়েরা আমার থেকে দুর্বল। তো এই ধরনের যে চিন্তাভাবনা, এটাই কিন্তু সমাজে সমস্যা তৈরি করে। দেখুন, চীনের পপুলেশন তো একসময় আমাদের থেকে বেশি ছিল, এখন আমরা খুব অতি সম্প্রতি চীনের পপুলেশনকেও মানে ছাড়িয়ে গেছি, কিন্তু চীনের পপুলেশন তো আমাদের থেকে অনেক বেশি ছিল। কিন্তু চীনে কোনোদিন শুনেছেন এই ঘটনা? না। কেন হয়নি? কারণ কি, ওরা একটি ছেলে এবং একটি মেয়েকে সমান মর্যাদা দিয়ে মানুষ করেছে, এবং তারা ছোট থেকে এইভাবেই তারা বড় হয়েছে যে আমরা সহনাগরিক। এবং সেখানে শহরে কিন্তু এখন আর সেই বিভেদটা আছে কি, সেটা আর আছে বলে মনে হয় না। বিভেদ বলতে আমি তো সে কথা বলছি না। বিভেদ বলতে একটি ছেলের ক্ষেত্রে যেমন আমি মনে করছি যে ছেলে সংসারের দায়িত্ব নেবে, মেয়েরাও তো মা বাবাকে দেখছে বেশি, বরঞ্চ ছেলেদের থেকে আজকের দিনে মেয়েরা বেশি বাবা মাকে দেখছে। এটা তো বাস্তব, এটা ফ্যাক্ট,
এটা ফ্যাক্ট, আপনি যেটা বলছেন দিস ইজ দ্য ফ্যাক্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার কি মানসিকতা, আমার মানসিকতা কিন্তু পরিবর্তন হয়নি, ঠিক আছে। ফ্যাক্ট কিন্তু দেখা যাচ্ছে যে বর্তমান দিনে কিন্তু ছেলেদের থেকে মেয়েরা বেশি দায়িত্ব এবং বাবা নিচ্ছে। মায়েরাও মেয়েদের বেশি হ্যাঁ, প্রেফার করছে কিন্তু এখনকার অনেক বাবা মায়েদের যে মানসিকতা বা সমাজের যে সামগ্রিক মানসিকতা সেটার কি পরিবর্তন হয়েছে? আমি কি মনে করছি যে একটি ছেলে যদি কালিঝুলি মেখে ফ্যাক্টরিতে কাজ করতে পারে, একটি মেয়েও কালিঝুলি মেখে ফ্যাক্টরিতে কাজ করতে পারে? হ্যাঁ, এই কথাটা আপনি ঠিক বলেছেন। হ্যাঁ, এটা কিন্তু আমি মনে করছি না। মেয়ে কেন ওই কাজ করবে? মেয়ের জন্য কেন টিচারই করবে আছে। নাই বা কেন? অনেক মেয়েরা টোটো চালাচ্ছে, আমার খুব ভালো লাগে, একদমই তো, আমার খুব রেসপেক্ট হচ্ছে, অবশ্যই নিশ্চয়ই পরিবর্তন হচ্ছে, কিন্তু আমরা তো অনেক পিছিয়ে আছি না। আমরা বলতে আমি মেয়েদের কথা বলছি না, সমাজটার কথা বলছি। সমাজ কিন্তু অনেক পিছিয়ে আছে এই ধরনের চিন্তা ভাবনায়। আমরা যদি অনেক আগে থেকে চীন যে ধারায় চিন্তা ভাবনা করেছিল, আমরা যদি সেই ধারায় চিন্তা ভাবনা করতে পারতাম, সমাজে এই জিনিসগুলো থাকতো না। কিন্তু এখনো সময় আছে, বলে না চ্যারিটি বিগিনস অ্যাট হোম। তো আমাকে আমার ঘর থেকে শুরু করতে হবে। একটি ছেলেকে বোঝাতে হবে যে একটি মেয়ে তোমার সহনাগরিক। তুমি কখনো এটা ভাবতে পারো না যে সে দুর্বল। তেমনি একটি মেয়েকেও সেভাবেই মানুষ করতে হবে যে সে তোমার সহনাগরিক, সে তোমার সঙ্গে, তোমরা পরস্পরকে রেসপেক্ট করো। এই জিনিসটা বাড়ি থেকেই শুরু করতে হবে। একদম, একটি বাড়িতে, একটি ফ্যামিলিতে আমরা দেখি যে ধরুন একটি ছেলে একটি মেয়ে আছে, বাবা অফিস থেকে আসলে মা মেয়েটিকে বলছে বাবাকে এক গ্লাস জল দাও, সেখানে হয়তো ছেলেটিও উপস্থিত আছে, তিনি ছেলেকেও বলতে পারতেন। তো এইটা ব্যাপার। এই কথাটা বললেন, আমি একটা ভালো প্রসঙ্গ আমার মাথায় এলো, যে আজকে তো চাকরির বাজারে খুবই সংকট, যে সবাই তো চাকরি পাচ্ছে না। আমার একটা বন্ধু আমাকে বলেছিল, সে খুব অনেক দিন আগে, তো তখন সে বলেছিল যে একটি ছেলে যেমন একটি চাকরি, যে মেয়েটি চাকরি করে না, অনেক আমরা তো বিয়ে করেছি, মানে করতে পারে, তেমনি যদি আমাদের দেশে এরকম হয় যে কোনো মেয়ে চাকরি করছে, সে যদি একটি বেকার ছেলেকে বিয়ে করে, হ্যাঁ, তাহলে এই মানে ব্যালেন্সটাও অনেকটা থাকবে। এবং কেন মানে ছেলেরা কেন ঘরের কাজ করবে না? একটি ছেলে তো করতেই পারে। এবং আজকের দিনে আমি দেখেছি কিন্তু অনেককে, আমার পরিচিত, আমার তার মিসেস চাকরি করে, ছেলেটি হয়তো কিছু টুকটাক করে, কিন্তু ঘরের দিকে ভালো, সংসারটা ভালো সামলাতে পারছে, এবং মিসেসকে অফিসে নিয়ে আসতে পারছে। সে সম্বন্ধে আপনার? একদম, আপনি যে কথাটা বলেছেন, একটি ছেলে যদি চাকরি বাকরি করে, সে যদি একটি মেয়ের দায়িত্ব নিতে পারে, তাহলে একটি চাকরিওয়ালা মেয়েও একটি ছেলের দায়িত্ব নিতে পারে, যদি না এখানে ইগো ফ্যাক্টর কাজ করে। একদম, তাই। যদি না এখানে ইগো ফ্যাক্টর কাজ করে, সমাজে এটা মেনে নিতে হবে। পাত্রী দেখতে গেলেই বলে যে ছেলে কি করে, নইলে তো এর মধ্যে কোনো অসুবিধা নেই। একটি ছেলে যদি একটি মেয়ের দায়িত্ব নিতে পারে, একটি মেয়ে চাকরিওয়ালা মেয়েও একটি ছেলের দায়িত্ব নিতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের তো এখানে ইগো ফ্যাক্টর আছে না, একটা ইগো ফ্যাক্টর, ভয়ঙ্কর একটা ইগো ফ্যাক্টর আছে, যেটাকে সরানো এতদিন পর্যন্ত হয়নি, হ্যাঁ, আস্তে আস্তে হচ্ছে, সময় লাগবে, তবে হয়তো হবে। মানে লেটস হোপ ফর দ্য বেস্ট। আচ্ছা, আপনি কি কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন, এবং রাজনীতির সাথে কি সাহিত্যের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সে তো নিশ্চয়ই। দেখুন, ব্যাপারটা হচ্ছে যে সাহিত্যের উপরে সবকিছুরই প্রতিফলন হয়। একটু আগেই তো আমি বললাম যে আপনার সমাজের চারপাশটা যেটা, যদি সেখানে যদি অস্থিরতা থাকে, সাহিত্যে তার প্রতিফলন ঘটবেই। আপনি সেটাকে ব্যতি রেখে সাহিত্য রচনা করতে পারবেন না, ঠিক আছে? তো রাজনীতির প্রতিফলনও হবে নিশ্চয়ই। তো না, অনেকে বলে যে না আমি রাজনীতিতে যাব না, বা অনেকে বলেন যে না রাজনীতিতে যাওয়াটা ঠিক নয়, বা সাহিত্যে যারা লেখালেখি করে একটু গা বাঁচিয়ে চলতে চায়, যে তাতে কি সমাজে খুব মঙ্গল হবে কি বলে কি আপনার? না, এখানে আপনি রাজনীতি বলতে যে কথাটা বলতে চাইলেন সেটা অ্যাকচুয়ালি পার্টি, মানে রাজনীতি মতাদর্শ। আর এছাড়াও আমি বলছি যে ব্যাপারটা হচ্ছে কি বলুন, দেখুন, আমার মনে হয় যে সত্যিকারের ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসে, রাজনীতিতে, তাহলে তো এইরকম মানে এইরকম করাপশন থাকবে। আমরা যেমন ভালো ছেলেমেয়েরা, যেমন শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার চলছে, সেরকম মানে যদি ভালো ছেলেমেয়েরা ছাত্র রাজনীতি থেকে উঠে আসে, তাহলে তো একটা ভালো, আমরা সেখানে ভালো এমএলএ বা এমপি আমরা পেতে পারি। নিশ্চয়ই, সেটা তো। কিন্তু কি বলুন তো, রাজনীতি মানে রাজনীতি করা বা রাজনীতি বোঝা ব্যাপারটা, আর একটা পার্টিকুলার একটা পার্টির ধামা ধরা হওয়া, দুটোর মধ্যে পার্থক্য আছে, ঠিক আছে? রাজনৈতিক মতাদর্শ তো থাকবেই, আমারও আছে, ভীষণভাবে রাজনৈতিক মতাদর্শ আছে, আমার অনেক লেখাতেও তার প্রতিফলন আছে, কিন্তু আমি কোনো পার্টিকুলার পার্টি করি না। এবং আমাকে অনেকে জিজ্ঞেস করেছে যে আপনি কোন দলকে সাপোর্ট করেন। তো আমি সেখানে একটা কথাই তাদেরকে বলেছি বারবার, যে আমি দলতন্ত্রে বিশ্বাস করি না, আমি গণতন্ত্রে বিশ্বাস করি।
তো এইটা হচ্ছে আমার সবচেয়ে বড় কথা, সবচেয়ে বড় রাজনৈতিক মতাদর্শ, যে আমি গণতন্ত্রে বিশ্বাস করি। এবং আমার যদি মনে হয় যে এরা 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 ক্ষমতায় থাকলে বা এরা গণতন্ত্র রক্ষিত হবে, আমি সেই দলকেই সাপোর্ট করব। আমার পার্টিকুলার কোনো দলের প্রতি কারণ আমি কোনোভাবেই কোনো দলের কাছ থেকে কোনোভাবেই কোনো সুবিধা নিই না। তো যার জন্য আমার কোনো দলের প্রতি কোনো দায়বদ্ধতা নেই, আমার গণতন্ত্রের প্রতি দায়বদ্ধতা আছে। কিন্তু ভারতবর্ষের বর্তমান অবস্থা নিয়ে যদি আমি প্রশ্ন করি, তাহলে আপনি কি রকম, খুব কি আশাবাদী? না, আমি তো একদমই আশাবাদী, আমি খুব হতাশ হয়ে যাচ্ছি এখনকার পরিস্থিতি দেখে। যে সবচেয়ে বড় কথা, যে দেখুন, মানুষের অর্থনৈতিক বৈষম্য আছে, সে আগেও ছিল, এখনো আছে, ঠিক আছে। তো আমাদের লড়াইটা তার বিরুদ্ধে হওয়া উচিত, তাই না? কিন্তু আমাদের লড়াইটা এখন তার থেকে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে পরস্পরকে লড়িয়ে দেওয়া হচ্ছে সম্পূর্ণ অপ্রাসঙ্গিক একটা জিনিসের জন্য আমাদেরকে লড়িয়ে দেওয়া হচ্ছে। এইটা আমার কাছে খুবই হতাশাজনক, খুব হতাশাজনক, একদমই তাই। এটা গণতন্ত্রের পরিপন্থী। এবং আমাদের যে চাকরি বাকরি নেই বা বেকার সমস্যা রয়েছে, সেসব দিকে কারোর মাথা ব্যথা নেই। না, এটাই তো আপনার কৌশল, রাজনীতিবিদদের কৌশল, যে আপনাকে ওই দিক থেকে মনটা ঘোরানোর জন্যই আপনাকে এমন কিছু অপ্রাসঙ্গিক বিষয় লড়িয়ে দেওয়া, যাতে আপনার সেই বিষয়গুলোর প্রতি আপনার নজরটাই না যায়। তো এটাই হচ্ছে বর্তমান দিনের রাজনীতি। এবং সব থেকে বড় কথা, আমি একটু খবর রাখি যে এমন পার্লামেন্টে বিল পাস হয়ে যাচ্ছে, সেগুলো নিয়ে মানুষ খবরই রাখছে না। যেগুলো অনেকে, যে আমাদের 12 ঘন্টা কাজ করতে হবে বা এইরকম অনেক কিছু বিল পাস হচ্ছে, যেগুলো আমরা জানতে পারছি না, সেসব দিকে মানুষের মাথা ব্যথা নেই বা খবর নেই। কিন্তু একটা তুচ্ছ বিষয় নিয়ে, অন্য বিষয় নিয়ে এগুলো বেশি খবর হচ্ছে। তো এগুলো তো পরিকল্পনা মাফিকই হচ্ছে, তো এটা এখন এই জিনিসগুলি তো প্রচন্ড হতাশা সৃষ্টি করছে আমাদের মনে, না? পড়াশোনার ব্যাপারটাও দেখবেন আপনি কিরকম হয়ে গেছে। সমস্ত যারা যেসব অর্গানাইজেশনগুলো ছিল পড়াশোনা, যেমন ধরুন ইউজিসি নাকি উঠে যাবে, শুনলাম ইউজিসি উঠে যাবে, তারপরে এনসিটি উঠে যাবে, তার বদলে কি সব আসছে। স্টুডেন্টদের জন্য খুব হতাশ লাগে। আমরা পড়াশোনা করেছিলাম, একটা চাকরি বা চাকরি পেয়েছি, সরকারি চাকরি, যাও পরীক্ষা দিয়ে। কিন্তু এখনকার ছেলে মেয়েরা কি ভরসায় পড়াশোনা করবে? চাকরির অবস্থা, এবং যা চাকরি আছে যেগুলো সব বাইরে চলে যাচ্ছে। তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো সেরকম একটা অবস্থাই নেই এখন। সত্যি এটা খুব হতাশ লাগে। আচ্ছা, অসিত বরণ দাস লিখেছেন, একটু দেখুন, যে কবিতা কি শুধু হৃদয় সংবেদী, না মনোরঞ্জন বা অন্য কিছু? সামগ্রিক ক্ষেত্রে কবির দায় ও দায়বদ্ধতা কি? একদম, আমি তো প্রথমেই বলে দিলাম যে কবির দায় তো আছেই, প্রচণ্ডভাবে কবির দায় আছে। যদি কবির দায় না থাকতো, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর যে আমার সোনার বাংলা তখন লিখেছিলেন, বা রাখি বন্ধন উৎসব প্রচলন করেছিলেন, তিনি তার একটা দায়বদ্ধতা থেকেই করেছিলেন। তো সমাজের প্রতি কবির দায়বদ্ধতা অপরিসীম, এবং তার লেখায় তার প্রতিফলন থাকবে। শুধু প্রতিফলন থাকলেই হবে না, মানুষকে উজ্জীবিত করতে হবে, মানুষের মনকে নাড়া দিতে হবে, তবেই কিন্তু কবিতা সার্থক। ঠিক আছে, আমি কবিতা লিখলাম এমন কিছু যেটা কেউ বুঝলোই না, যেটা কাউকে নাড়াই দিল না, কাউকে ভাবতে শেখালো না, তাহলে সেই কবিতার তো সমাজে তার তো কোনো ইমপ্লিকেশন নেই। ঠিক আছে, তো আমার মনে হয় কবি সাহিত্যিক সবারই একটা বিশাল অপরিসীম ভূমিকা আছে সমাজ পরিবর্তনে, এবং সেই দায়বদ্ধতাটা মেনে নিয়েই তাদেরকে কাজ করতে হবে, করতেই হবে। ভালো বলেছেন। আরেকটা কথা খুব ভালো বলেছেন অসিতদা, এটা আপনাকে উত্তর দিন। কবিরা কি গোষ্ঠীবাদে বিশ্বাসী? আমি তো দুর্গাপুরে অনেক গোষ্ঠী দেখতে পাই, হ্যাঁ, প্রচুর গোষ্ঠী রয়েছে। শুধু দুর্গাপুরে না, সেদিনকে আসানসোলে আমার কথা হচ্ছিল, তারা বলছিল আসানসোলেও আছে। তো এটা প্রশ্ন উত্তর কি আপনার? হ্যাঁ, এখন তো এসব দেখতেই পাচ্ছি, খুব একটা অস্বীকার করার তো জায়গা নেই। সত্যি তাই, কবিরা খুব গোষ্ঠীবাদী হয়ে যাচ্ছেন, যদিও আমি কোনো গোষ্ঠীতে নেই। হ্যাঁ, তো যার জন্যই এক কোণে পড়ে থাকি। হ্যাঁ, আমিও কোনো গোষ্ঠীতে নেই। সত্যি তাই, আমি তো যদিও আড়ালে আবডালে অনেকে বলে অনেক কিছু কথা, তো আমার সঙ্গে বিশিষ্ট মানুষদের যোগাযোগ আছে, যেমন বিমান চট্টোপাধ্যায়, রবীন্দ্র গুহ, আরতি কুমার বসু, তাদেরকে আমি ফোন করে দুঃখের কথা জানাই। তো তারা আমাকে বলে যে একটাই কথা, যে জয়ন্ত তুমি কিছু করছো, সেই জন্য হয়তো তোমাকে বলছে, এগুলো স্পোর্টিংলি নাও। তো যাই হোক, আর কি বলবো, এটা আছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। যাই হোক, এবার আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কি ভবিষ্যতের পরিকল্পনা কি আছে লেখালেখি নিয়ে? ভবিষ্যতের পরিকল্পনা লিখে যাওয়া, এছাড়া বিরাট কোনো পরিকল্পনা নেই। লিখে যাব, আমাকে আমার
যারা শুভানুধ্যায়। আচ্ছা, আপনি যে শিক্ষিকা ছিলেন এবং ছাত্রছাত্রীদের পড়ান, তাদের কি নৈতিকতার কিছু পাঠ? একদম, মানে এটা দেওয়া উচিত বলে এটা বোধহয় আমি ছাড়া আর কোনো মানে এখন তো আমি তো টিউশন টিচার, আমি এখন স্কুলে কোথাও করি না, আমার মনে হয় না আর কোনো টিউশনে মানে আমার মতো এত বেশি নৈতিকতার পাঠ দেওয়া উচিত। কারণ আমার ছাত্রছাত্রীদের সঙ্গে আমার মানে শুধুমাত্র আমি তাকে পড়ালাম, সিলেবাস শেষ করলাম, এইটুকুই কিন্তু সম্পর্ক নয়। কারণ আমি মনে করি তারা আমার সন্তানের মতন, এবং আমার সন্তানের মরালিটি তৈরি করার পিছনে যদি আমার কোনো ভূমিকা থাকে, তাহলে আমার ছাত্রছাত্রীদের মরালিটি তৈরি করার পিছনেও আমার ভূমিকা আছে। সত্যি আমরা কিন্তু সেরকম শিক্ষকদেরই পেয়েছিলাম। আমি তো ডিএসপি স্কুলে পড়াশোনা, এবং তারা কিন্তু এই কথাগুলো বলতেন ভীষণ, মানে যার জন্য আজকে হয়তো এই জায়গায় পৌঁছতে পেরেছি। কিছুটা না হলো কিছুটা তো করতে পেরেছি, জানি না বড় কিছু হতে পারিনি, কিন্তু একজন ভালো মানুষ হওয়ার চেষ্টা করি সব সময়। তো এই নীতিপাতটা খুব দরকার বলে একদম ভীষণ আজকের দিনে আমার মনে হয়। আজকের ছেলে মেয়েদের আপনি যদি 10 জনকে পড়াচ্ছেন, তার মধ্যে একজনেরও যদি নৈতিক পাঠটা যেটা আপনি দিচ্ছেন, যদি একজনেরও সেইটা মেনে সে যদি চলে, তাহলে আপনি মনে করবেন আপনার জীবনের সার্থকতা। অ্যাজ এ টিচার আপনি কিন্তু সার্থক হলেন। সে যতই ভালো রেজাল্ট করুক, যত বড় হোক, আপনার নৈতিকতাটা যদি সেই শিক্ষাটা সে নিয়ে সে যদি একটা ভালো মানুষ হতে পারে, তাহলে আপনার সার্থকতা সেখানেই সবচাইতে বেশি। একদমই তাই, খুব সুন্দর বলেছেন। যাই হোক, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে, খুব ভালো আলোচনা হলো। তো আপনি নতুন প্রজন্মের জন্য কিছু একটা বার্তা দেবেন, এবং আমাদের শহরে, দুর্গাপুর শহরকে আপনি ছোটবেলা থেকে দেখেছেন, এখানেই আপনার জন্ম। তো দুর্গাপুর শহরের মানে বা শিল্পাঞ্চলের কিছু পরিবর্তন বা দুর্গাপুরের ভবিষ্যৎ নিয়ে আপনি কিছু বলে যান আমাদের অনুষ্ঠানে। দেখুন, দুর্গাপুরে আমার ছোটবেলাটা খুবই ভালো স্মৃতি আছে, কারণ আমি তো বললামই যে একটা খুব সুন্দর কালচারাল পরিবেশের মধ্যে দিয়ে বড় হয়েছি। যার আশেপাশে আমি দেখতাম, আমার বাড়িতেও ছিল এবং আশেপাশেও ছিল প্রচুর। তো মাঝখানে একটা ড্রাই পিরিয়ড চলেছে দুর্গাপুরে, যেটা একদমই মানে সংস্কৃতির ব্যাপারটা একেবারেই শুকিয়ে গেছিল, কিন্তু বর্তমানে আবার পুনরুজ্জীবিত হচ্ছে, যেটা কিন্তু খুব আশাব্যঞ্জক, যেটা আমার খুব ভালো লাগে। এবং এটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে পরবর্তীকালে আমার মনে হয় কলকাতার পরে দুর্গাপুর কিন্তু একটি বিশেষ স্থান। এবং দুর্গাপুর তো এখন এডুকেশন হাব হয়েছে, অনেক খুবই ভালো বাইরের ছেলে মেয়েরা আসছে পড়াশোনা করতে, সেটা একটা খুব ভালো বলেছেন। আর এছাড়া নতুন প্রজন্মের যারা লেখালেখি করছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বার্তা? হ্যাঁ, নতুন প্রজন্ম বলতে তাদের লেখা কি আপনি পড়ছেন? না, নতুন প্রজন্ম বলতে দেখুন, আমি যাদের লেখা পড়ি তারা মোটামুটি ওই আমার মানে সমসাময়িকই আর কি। তো আমাদের পরে যারা সেরকম কিন্তু খুব একটা পাচ্ছি না, সেরকম যে খুব একটা পাচ্ছি তা না। সেটা দুর্গাপুর কেন, সব জায়গাতেই, যে আমাদের পরের জেনারেশন যে কতটা কি লিখছে না লিখছে, সেটা কিন্তু খুব একটা আসছে না। তো আমার মনে হয় তাদেরকে আরও বেশি বেশি করে এখানে নিয়ে আসা উচিত, তাদেরকে আরও বেশি বেশি করে উৎসাহিত করা উচিত। এবং যদি গোষ্ঠী যদি হয়, গোষ্ঠীর মধ্যে যদি আমরা নির্ভর করি, তাহলে সেই সব ছেলেমেয়েদেরকে আরও বেশি বেশি করে এইসব গোষ্ঠীতে নিয়ে আসা উচিত, তাদেরকে উৎসাহিত করা উচিত। অ্যাকচুয়ালি তাই, তাদের কেরিয়ার নিয়েই তারা এতটা ব্যস্ত যে তারা এদিকে সময় দিতে পারছে না। তবে এটা ঠিক যে যে কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে থাকলে, সেই যে ক্যারিয়ারই হোক, আমরাও পড়াশোনার সাথে সাথে এই বই টইগুলো পড়তাম, তাতে একটু মন টনগুলোও ভালো থাকে, শরীর ভালো থাকে, একটা চর্চার মধ্যে থাকতে ভালো লাগে, এইসব মানে ডিপ্রেশন বা এইসব কিছু আসে না। তো যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আমাদের অনুষ্ঠানে এসেছিলেন, খুব ভালো। আরেকটি কবিতা পড়বেন কি? হ্যাঁ, একটু কবিতা শুনি, দিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। ঠিক আছে। আচ্ছা, আমি যেটা পড়ছি, এটা হচ্ছে একটু কাব্যের ধরনে লিখেছি কবিতাটা। তানপুরায় গম্ভীরার টান, নয়নে সজল মেঘ, চরণে দ্রিমি দ্রিমি বোল, উল্লাসে ডাকে ভেক, ওই ধেয়ে আসে বরষা, নূপুর নিক্কণে করুণা সিঞ্চনে, হৃদয় মরুতে জাগে ভরসা। জলধি গুরু গুরু রোপণ হলো শুরু, তপ্ত ধরা বুকে সবুজের, তৃষিত প্রাণ যত, হৃদয় প্রদাহ ক্ষত, জুড়ায় জ্বালা যত অবুঝের। বর্ষা এলে তাই ভরসা ফিরে পাই, হৃদয় সুর জাগে আরোহের, বক্ষ দুরু দুরু হবে অভিসার শুরু, মিলনে শেষ হবে বিরহের। বাহ,
খুব সুন্দর। নমস্কার, আজকে অনুষ্ঠান আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি। আপনি সময় দিলেন আমাদের সাহিত্য আড্ডায়। আবার কখনো হয়তো আপনার কবিতা গল্প শুনবো। আজকের মতো অনুষ্ঠান শেষ করছি। যারা সাথে ছিলেন সকলকে আমাদের পত্রিকার তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সকলে খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। নতুন বছরের জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল। সকলে ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি।